আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আমরা আশা করছি আমাকে শুনতে পাচ্ছ সবাই, সাউন্ড ঠিক থাকার কথা। তো আজকে আমরা এই আমরা তো পোয়েট্রিটা পড়তেছি, তোমরা জানো। তো আজকে আমরা এই প্রশ্নটা পড়বো। এইটা আমরা লেকচার শিট গতদিনে পড়েছি। আজকে এই প্রশ্নটা পড়বো যে ডেসক্রাইব দ্য ভিক্টোরিয়ান স্পিরিট অথবা ফিচার্স অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম ইউলিসিস। অর্থাৎ ইউলিসিস কবিতার ভেতরে ভিক্টোরিয়ান যুগের ওই সময়ের মানুষের কোন বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাই, এটা পড়বো। আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে যে হাউ ডু আই লাভ দি, এই কবিতাটা আমরা পড়বো। এবং এই কবিতার একটা লেকচার শিট আমি তোমাদেরকে দিব। আমাদের এটা একটু স্লো আগাচ্ছে এর কারণ হচ্ছে একই সঙ্গে কবিতাও পড়তে হচ্ছে, আবার প্রশ্নগুলোও পড়তেছে এর জন্য। আদারওয়াইজ যদি আমরা এতদিন শুধু প্রশ্নগুলো পড়তাম তাহলে আমাদের এরকম এতগুলো হয়ে যেত। হ্যাঁ, আর যেহেতু আমরা কবিতাও পড়তেছি আবার ইয়েও পড়তেছি, এই জন্য। আর এটা একটু স্লোই আগাচ্ছে এর কারণ হলো আমরা এই কবিতাগুলো পড়তে হবে আমাদের রিডিং স্কিলের পার্ট সি এর জন্য। তোমরা রিডিং স্কিলের পার্ট সি যদি কখনো, মানে কেউ যদি দেখে না থাকো, আমি তাহলে দেখাই দিই। রিডিং স্কিলে পার্ট সি একটা কবিতা আসে। তো এই কবিতাটা তোমাদের এই কবিতার ভেতর থেকেই আসবে, এইগুলোর ভেতর থেকেই। রিডিং স্কিলের পার্ট এ, পার্ট বি দুইটা প্যাসেজ, এবং পার্ট সি তে একটা কবিতা আসে। দেখো, শ্যাল আই কম্পেয়ার দিয়ে এবার আসছিল এই সনেট 18। তো এইখান থেকেই প্রশ্ন আসে কি, যে হোয়াট ইজ পোয়েটস অ্যাটিটিউড অ্যান্ড পজিশন। মানে ওই যে টোন আমরা বলতেছিলাম না, আমরা টোন পড়তেছি, সেটাই হচ্ছে অ্যাটিটিউড পজিশন। এবার রাইম স্কিম আসে, এই যে কবিতার সামারি লিখতে হয়, তারপরে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হয়, তারপরে এখানে আসে হচ্ছে স্ক্যান দা পোয়েম, মানে স্ক্যানশন করতে হয়। স্ক্যানশন কি আমি তোমাদেরকে দেখাবো। তারপরে এই যে এক্সপ্লেনেশন লিখতে হয়, এক্সপ্লেনেশন মধ্যে ব্যাখ্যা আর কি, ব্যাখ্যা লিখতে হয়। তো এই জিনিসটাও আমাদের হবে। এখন এখানেও কিন্তু এই একটা কবিতার উপরে দেখো 50 মার্ক, 5টা বড় বড় প্রশ্ন পড়তে হবে। তাহলে কবিতাগুলো আমাদেরকে ফার্স্ট ইয়ারে অবশ্যই এই কবিতাগুলোর ভেতর থেকেই আমাদের কবিতা আসবে। এই জন্য ফার্স্ট ইয়ারে অবশ্যই আমরা এটাকে খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আরে ভিডিও তুমি সেভ করবা কেন? ভিডিও তো আমি সেভ করতেছি, আমি তো রেকর্ড করতেছি, আমি তোমাদেরকে দিব, তোমরা গ্রুপে পাবা। এই যে গ্রুপ, এই গ্রুপে জয়েন করেছো না, এই গ্রুপেই দেখো নিচের দিকে। হ্যাঁ, এই যে 8 নাম্বার ক্লাস, তারপরে এই যে 7 নাম্বার ক্লাস, এখান থেকে প্লে করে যা শুনে নিবা। আর ভয়েস আসছে না, শুরুতে এরকম সমস্যা হয়। হ্যাঁ, তোমাদের মাইক্রোফোন একটু চেক করো। অনেকেরই আছে এরকম, শুরুতে একটু সমস্যা হয়। দেখা যাচ্ছে যে ওই আচ্ছা, এবার আসো আমরা তাহলে এইটা দেখি। দেখো, এখান থেকে আমরা শুরুতে ওই প্রশ্নটা পড়ে আসি, ইউলিসিস থেকে যে প্রশ্নটা, সেটা ইউলিসিসের প্রশ্নটা হচ্ছে এইটা। প্রশ্নটা হচ্ছে ডেসক্রাইব দ্য ভিক্টোরিয়ান স্পিরিট ফিচার অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম ইউলিসিস। ইউলিসিস কবিতার ভেতরে ভিক্টোরিয়ান এজের মানুষের যে বৈশিষ্ট্য, ওই যুগের যে স্পিরিট কি রয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। তো দেখো, এখানে বলতেছে দো ইট ইজ বিলিভড দ্যাট, যদিও এটা বিশ্বাস করা হয় যে টেনিসন কম্পোজড ইউলিসিস সুন আফটার দ্য ডেথ অফ আর্থার হাল্লাম টু শেক অফ দ্য ডিপ শক। যদিও এটা বিশ্বাস করা হয় যে টেনিসন এই ইউলিসিস কবিতাটা কম্পোজ করেছেন বা লিখেছেন তার বন্ধু আর্থার হাল্লাম এর মৃত্যুর ঠিক পরপরই। তার বন্ধুর মৃত্যুতে তিনি যে শোক, ডিপ শক পেয়েছিলেন, সেটাকে শেক অফ করার জন্য, মানে সেটাকে ঝেড়ে ফেলার জন্য তিনি এই কবিতাটা লিখেছেন। যদিও এটা বিশ্বাস করা হয়, তারপরেও দ্য পোয়েম ইজ লার্জলি অ্যান এম্বডিমেন্ট অফ দ্য ভিক্টোরিয়ান স্পিরিট। তারপরেও এই কবিতাটা একেবারে
মানে লার্জলি বৃহৎভাবে বা অনেক পরিমাণে এখানে রয়েছে ভিক্টোরিয়ান স্পিরিট বা ভিক্টোরিয়ান স্পিরিটগুলোকেই যেন এমবডিমেন্ট করেছেন, মানে এটাকে রিপ্রেজেন্ট করেছেন ভিক্টোরিয়ান স্পিরিটগুলোকেই। আচ্ছা, কে কে শুনতে পাচ্ছ না? একজন, হ্যাঁ এরকম। এটা আমি কিভাবে বোঝাবো যে তোমাদের অনেকের ক্ষেত্রে এরকমটা হয় যে শুরুর দিনে এটা ইয়ে হয় না। আমি লাইন কেটে দিয়ে আবার জয়েন করো। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এখানে বলা হচ্ছে যদিও এটা বিশ্বাস করা হয় যে টেনিসন এই কবিতাটা আর্থার হাল্লাম অর্থাৎ তার বন্ধুর মৃত্যুর পরে একটা গভীর শোক কাটানোর জন্য তিনি এইটা লিখেছেন, কিন্তু তারপরেও এই কবিতার ভিতরে ভিক্টোরিয়ান যুগের অনেক এলিমেন্ট রয়েছে। আচ্ছা, শুনতে পাচ্ছ? কি প্রবলেম হয়েছিল? ওকে, আর্থার হার্লামস ডেথ দ্য পোয়েট আফটার আর্থার আচ্ছা আফটার হার্লামস ডেথ দ্য পোয়েট ফেল্ট দ্য নিড ফর গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড ব্রেভিং দ্য স্ট্রাগল অফ লাইফ। অর্থাৎ আমাদের কবির যে প্রিয় বন্ধু আর্থার হার্লাম সে মারা যাওয়ার পরে আমাদের কবি খুবই মানে প্রবলেমে পড়ে গিয়েছিল, মানে গভীর শোক, একেবারে খুব কাছের এক বন্ধু মারা গিয়েছে। তো তারপরে তিনি ফিল করেন যে না, আমার এভাবে থেমে থাকলে হবে না, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তো ফর গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড ব্রেভিং দ্য স্ট্রাগল অফ লাইফ, সামনের দিকে জীবনকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়া, এইটাকে তিনি ফিল করলেন এবং তারপরে তিনি এই কবিতাটা লিখলেন। বাট দ্য পোয়েম ইজ মোর দেন দ্য পার্সোনাল ইস্যু, কিন্তু কবিতাটা তার পার্সোনাল ইস্যুর চাইতেও আরও বেশি কিছু। দ্য পোয়েট সাকসেসফুলি চেঞ্জেস দ্য পার্সোনাল ফিলিং ইন্টু ইমপার্সোনাল স্পিরিট। কবি খুব সফলভাবে তিনি এই তার পার্সোনাল ফিলিংটাকে, পার্সোনাল অনুভূতি আবেগটাকে তিনি ইমপার্সোনাল স্পিরিটে পরিণত করলেন এবং ন্যাশনাল একটা কবিতা যেন লিখে ফেললেন তিনি। By choosing a suitable mythical character, the poet takes the advantage of presenting national philosophy of action and adventure in an objective way. বলা হচ্ছে যে তিনি মিথিক্যাল অর্থাৎ রূপকথার একটা ক্যারেক্টার তিনি ইউজ করলেন, মিথোলজিক্যাল একটা ক্যারেক্টার তিনি চুজ করলেন এবং সেটা চুজ করার দ্বারা পোয়েট এখানে একটা সুযোগ নিলেন এই প্রেজেন্টিং ন্যাশনাল ফিলোসফি অফ অ্যাকশন, অর্থাৎ তৎকালীন সময়ে তাদের জাতীয় জীবনের যে কাজের যে অ্যাকশনটা, কাজ তারা কিভাবে করে থাকে, কাজকে তারা কিভাবে দেখে থাকে, সেই ফিলোসফিটাকে তিনি প্রেজেন্ট করার মতো একটা সুযোগ যেন নিলেন। অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন দ্য অবজেক্টিভ ওয়ে, এবং অবজেক্টিভ ওয়েতে তিনি অ্যাডভেঞ্চার এবং অ্যাকশনটাকে মানে সেই সময় মানুষের যে চিন্তাভাবনা কাজ সম্পর্কে বা অ্যাডভেঞ্চার সম্পর্কে সেটাকে তিনি প্রেজেন্ট করার জন্য একটা সুযোগ নিলেন। ওকে, এবার আসো টেনিসন চুজ ইউলিসিস। টেনিসন তিনি ইউলিসিসকে চুজ করলেন, ইউলিসিস যে ক্যারেক্টার তাকে চুজ করেছিলেন দ্য মিথিক্যাল হিরো। ইউলিসিস হচ্ছে একজন রূপকথার নায়ক, অ্যাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম। এই রূপকথার নায়ককে তিনি তার কবিতার স্পিকার হিসেবে তিনি চুজ করলেন। ইউলিসিস রিটার্নড হোম আফটার 20 ইয়ার্স। ইউলিসিস প্রায় 20 বছর পর তার বাড়িতে ফিরে আসতেছে। বাট দ্য ওল্ড ওয়ারিয়র who fought in the Trojan War could not enjoy the bliss of family life. কিন্তু আমাদের এই বৃদ্ধ বয়স্ক যোদ্ধা, বীর যোদ্ধা যে কিনা ট্রোজান ওয়ারে যুদ্ধ করেছিলেন, তিনি পারিবারিক যে ভালো যে টাইমটা, ভালো যে লাইফটা, সেটাকে তিনি এনজয় করতে পারতেছিলেন না। প্লিজ রেকর্ড এর এইটা একটু সরায়েন। ও আচ্ছা, এটার কথা বলতেছো? আচ্ছা, থ্যাংক ইউ। আমি আরেকটা স্ক্রিনে নিয়ে রাখলাম। ওকে, আমি বুড়ো হয়ে গেছি তো অনেক কিছুই আসলে এখন আর ইয়ে হয় না। এই যে দেখো সামনে এসে এটা রেখে দিয়েছে, আমি খেয়ালই করতে পারতেছি না। এটাকেও আরেকটু উপরে নিয়ে যাওয়া যায়। ওকে, এবার আসো, তাহলে শুরুতে এইটুকুতে বললেন যে তিনি তার হচ্ছে একটা ইয়েকে পছন্দ করেছেন, একটা ওয়ারিয়রকে, তিনি হচ্ছে ইউলিসিস, এবং তিনি
তার বাড়িতে 20 বছর পর ফিরে এসেছেন ট্রোজান যুদ্ধ শেষ করে, এবং সেই যুদ্ধ শেষ করে এসে তিনি বাড়ির যে ফ্যামিলি লাইফের যে একটা ভালো সময় থাকে আর কি, ভালো জিনিস থাকে, ব্লিস থাকে, সেটাকে তিনি এনজয় করতে পারতেছেন না। হিজ হিরোইক স্পিরিট ইয়ার্ন ফর মোর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, তার যে হিরোইক স্পিরিট, তার যে স্ট্যামিনা, সেটা আরও জ্ঞান এবং অ্যাডভেঞ্চার করতে চাচ্ছে। সো হি মেড অ্যারেঞ্জমেন্ট ফর আ নিউ অ্যাডভেঞ্চার, সুতরাং তিনি আরেকটা নতুন অ্যাডভেঞ্চার করার আয়োজন তিনি করতেছিলেন। দিস ফিলোসফি অফ অ্যাকশন অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার অফ ইউলিসিস হ্যাজ বিন সাজেস্টেড ইন দ্য পোয়েম। এবং এই যে ফিলোসফি অফ অ্যাকশন, অর্থাৎ নতুন করে মানে তিনি কাজ থেকে বসে থাকতে চাচ্ছেন না, এই যে ফিলোসফি অফ অ্যাকশন এবং নতুন করে অ্যাডভেঞ্চারের আয়োজন করতেছেন, এই অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারেরটাকেই মূলত কবি এই ইউলিসিস কবিতার ভেতরে উপস্থাপন করেছেন। আমার হয় না, আমাদের অনেকেই বাবা বা চাচা দাদারা তারা বিদেশে থাকে, বিদেশ থেকে এসে দেখো বসে থাকতে চায় না, বিদেশে অনেক কাজ করে, তো ওই রেশটা ভেতরে থাকেই, সে এসে বাড়িতে এসেও সে কিছু একটা করতে চায়। আবার দেখবা যে তোমার আমার যারা চাচা দাদা যারা কৃষক, এদেরকে নিয়ে গিয়ে 7 দিন একটা জায়গায় আরামে রেখে দেবে, দেখবে থাকতে পারবে না, ওর খালি পা ইসবিশ করবে আর কি, যে কাজ করতে হবে, একটু কাজ করতে হবে। তো এরকমটা হয় আর কি। তা আমাদের এই ইউলিসিসের ক্ষেত্রেও সেটা ঘটতেছে। এটা আমরা যদিও জানতেছি ইউলিসিসের ক্ষেত্রে, কিন্তু শুধু ইউলিসিস না, এটা ভিক্টোরিয়ান এজের সব মানুষেরই এরকমই ছিল যে তারা হচ্ছে কাজ করতে পছন্দ করতো, অ্যাডভেঞ্চার করতে পছন্দ করতো। ক্লাস তোমাদের সেভ করতে হবে না, আমি সেভ করব, তাহলেই হবে। আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ওই ভিডিওটা দেখবা, তাহলেই হবে। আর ভিডিও যদি পারো তাহলে ডাউনলোড করে নিবা। এবার আসো, অরিড হইও না, অরিড হইও না, সব কিছু কুল আছে, একেবারে ওকে আছে। দেখো, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ ওয়েল নোন ফর ইটস এনরিচমেন্ট অফ নলেজ, এক্সপানশন অফ এম্পায়ার অ্যান্ড গ্রোথ অফ ইকোনমি। ভিক্টোরিয়ান পিরিয়ড এটা খুবই সুপরিচিত এর জ্ঞানের এনরিচমেন্টের কারণে। জ্ঞান বিষয়ে অনেক কিছু কাজ হয়েছে ওই সময়টাতে, এবং জ্ঞান একবারে সমৃদ্ধ হয়েছে মানুষের। এরপরে ওই সময়ে এক্সপানশন অফ এম্পায়ার, অর্থাৎ রাজত্ব, ইউরোপিয়ান যে বা ইংল্যান্ডের যে রাজত্ব, এটা অনেক সারা বিশ্বে বর্ধিত হয়েছে, এক্সপানশন হয়েছে। সো এটার জন্য বিখ্যাত। এবং গ্রোথ অফ ইকোনমি, এবং এই সময়টাতে অর্থনৈতিকভাবে ইংল্যান্ড অনেক বেশি সমৃদ্ধ হয়েছে, গ্রো করেছে। দ্য এজ হ্যাড এ থ্রবিং স্পিরিট, এই এজের মানুষদের একটা থ্রবিং স্পিরিট রয়েছে। মানে থ্রবিং মানে কি, হার্ট থ্রব মানে কি, হৃদয়ের কম্পন। হ্যাঁ, তো থ্রবিং স্পিরিট মানে তারা সবসময় যেন একটা অস্থির লাইফ লিড করেছে, সবসময় কাজ করতে চেয়েছে। দ্য মিথিক্যাল ইউলিসিস ইন দ্য পোয়েম adequately reflects this spirit because he also has an indomitable spirit. এই যে মিথিক্যাল বা রূপকথার যে নায়ক ইউলিসিস এই কবিতার ভেতরেও, তিনিও এই স্পিরিটটাকেই, অর্থাৎ এই ভিক্টোরিয়ান পিরিয়ডের মানুষের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে তিনি রিপ্রেজেন্ট করতেছেন বা রিফ্লেক্ট করতেছেন। কারণ আমরা এই কবিতার ভেতরে দেখতে পাচ্ছি যে তার বুড়ো বয়সেও তার একটা ইনডোমিটেবল, অদম্য একটা স্পিরিট যেন আমরা দেখতে পাচ্ছি, স্পিরিট বা স্ট্যামিনা আমরা দেখতে পাচ্ছি। হিজ ওয়াইফ, সান অ্যান্ড কিংডম অ্যাপিয়ার ডাল টু হিম, তার ওয়াইফ, তার ছেলে, এমনকি তার যে রাজ্য দেশ, সেটাও তার কাছে ডাল মনে হচ্ছে, সে চাচ্ছেন না যে এগুলোকে নিয়ে এসে থাকতে। লাইফ উইদাউট অ্যাডভেঞ্চার ইজ ইকুয়াল টু সেলফ কিলিং, এবং তার মতে যে লাইফে কোনো অ্যাডভেঞ্চার থাকবে না, এটা আত্মহত্যার সমান, হ্যাঁ, নিজেই নিজেকে হত্যা করার মতো। হি সেইস, ইউলিসিস বলতেছে, এতে কোটেশন দিতে হবে, কিন্তু এই কোটেশন অবশ্যই দিতে হবে। কোটেশন কিভাবে দিতে হয়, এই পাশে খাতার এই পাশে জায়গা রাখবা, এই পাশে জায়গা রাখবা, ওপরে 1 ইঞ্চি রাখবা, নিচে 1 ইঞ্চি রাখবা, তাহলে কোটেশনটা খুব ভালোভাবে বোঝা যাবে। এবং কোটেশনের 2 পাশে এই যে ইনভার্টেড কমা দিতে হয়, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে দিবা। তাহলে দেখো তিনি এখানে কি বলতেছেন যে হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনফার্নিশড, নট টু শাইন ইন ইউজ। বলা হচ্ছে এটা কতটা মানে ডাল একটা বিষয়, যে থেমে থাকা বা সব কিছু শেষ করে দেয়া। এটা অনেকটা যে তরবারিতে জম ধরানোর মতো, যে তরবারিটা ফেলে রেখে দিচ্ছ, জম ধরে যাচ্ছে এবং সেটা শাইন করতেছে না। রাস্ট কিসে ধরে, মানে জম কিসে ধরে, জম ধরে লোহার যে কোনো অস্ত্রে বা যে কোনো পাত্রে জম ধরে। ঠিক আমাদের এই ইউলিসিস বলতেছে যে তিনি যদি এটা না করেন, অর্থাৎ তিনি যদি আবার অভিযানে না বের হন, তাহলে তার লাইফে এরকম একটা পড়বে আর কি। এবার আসো,
অনলি লিভিং থ্রু ব্রিদিং ইজ নট লাইফ টু হিম, তার কাছে অর্থাৎ ইউলিসিসের কাছে শুধুমাত্র শ্বাস প্রশ্বাস চলতেছে এইভাবে বেঁচে থাকা তার কাছে বেঁচে থাকা নয়। লাইফ পাইলড অন লাইফ ইজ নট এনাফ টু অ্যাকোয়ার দ্য নলেজ হিজ হার্ট ইয়ার্নস ফর। বলা হচ্ছে জীবন পাইলড অন জীবন, মানে ব্যাপারটা হচ্ছে যে জীবনে তুমি শুধু শুয়ে বসে খেয়ে জীবন অতিবাহিত করলা, এইটা তার কাছে জীবন না। এবং এইটা যদি হয় তাহলে তিনি যে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন সে জ্ঞানটা অর্জিত হবে না, এটা এনাফ হবে না। আচ্ছা আমি এখানে দ্যাট দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দিস শর্ট লাইফ মাস্ট বি কেয়ারফুলি ইউজড ফর সাম নোবেল নোট। সুতরাং এই ছোট জীবনটা খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে কিছু মহৎ কাজের জন্য। নোবেল নোট বলতে এখানে মহৎ কাজ, হ্যাঁ, নোবেল নোটের জন্য এটাকে অ্যাপ্লাই করতে হবে বা খরচ করতে হবে ছোট্ট জীবনটা। হি ইজ রেডি টু এমব্রেস ডেথ ইফ নেসেসারি ইন পারসুয়েট অফ নলেজ। অর্থাৎ আমাদের ইউলিসিস তিনি একেবারে রেডি রয়েছেন মৃত্যুকে আলিঙ্গন করতে, যদি দরকার হয় নলেজকে খোঁজার জন্য, নলেজ খুঁজে বেড়ানোর জন্য তিনি মৃত্যুকেও আলিঙ্গন করতে রাজি আছেন। হি ইজ কনফিডেন্ট দ্যাট হি স্টিল হ্যাজ দ্য স্ট্রং উইল। ইউলিসিস কনফিডেন্ট যে এখনও তার ইচ্ছা শক্তি প্রবল রয়েছে, এবং তিনি এই কথাটা বলতেছেন যে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ওয়াইল্ড। বলতেছে যে আমি চেষ্টা করব, আমি খুঁজবো, আমি খুঁজে বের করব, মানে নলেজ বা নতুন নতুন জিনিস যে কোনো জিনিস খুঁজে বের করবো, অ্যান্ড নট টু ওয়াইল্ড, এবং কখনোই হাল ছেড়ে দেবো না, হ্যাঁ, একেবারে পরিপূর্ণ আইল্ড করেই ছাড়বো। তো এটা হচ্ছে একটা ভিক্টোরিয়ান যুগের মানুষের বৈশিষ্ট্য, যে ভিক্টোরিয়ান যুগের মানুষ অনেক কাজ করত। আমরা যদি জানি যে এই যে শিল্প বিপ্লব বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু ভিক্টোরিয়ান যুগের থেকেই শুরু হয়। সুতরাং ভিক্টোরিয়ান যুগে কিন্তু অনেক কিছু হয়েছে, মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ যত যা আছে সব ভিক্টোরিয়ান যুগের ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার আসো, টেনিসন ইউজেস দ্য স্পিরিট অফ ইউলিসিস টু রিপ্রেজেন্ট দ্য ভিক্টোরিয়ান ফিলোসফি অফ লাইফ। টেনিসন এই ইউলিসিসের স্পিরিট এটাকে ব্যবহার করতেছেন এই ভিক্টোরিয়ান যুগের যে ফিলোসফি অফ লাইফ সেটাকে প্রেজেন্ট করার জন্য। তো ভিক্টোরিয়ান যুগের ফিলোসফি অফ লাইফটা কি, এটা তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে তো একবারে বড় প্রশ্নই পড়তে হবে। ভিক্টোরিয়ান যুগের ফিলোসফি অফ লাইফই হচ্ছে তারা সবসময় কাজ করবে, অ্যাডভেঞ্চার করবে, নতুন নতুন জিনিস শিখবে, নতুন নতুন দেশ আবিষ্কার করবে, নতুন নতুন বিষয়ে তারা জ্ঞান অর্জন করবে। এটাই হচ্ছে সেই যুগের মানুষের ফিলোসফি। Victorian people like Ulysses believed in action, not in mere living. Victorian people ইউলিসিসের মতো যারা, তারা সবাই কাজ করতে পছন্দ করতো, কাজে বিশ্বাসী ছিল, শুধুমাত্র বেঁচে থাকাতে তারা বিশ্বাসী না। দে ইনফ্যাক্ট থ্রাইভড ইন অ্যাকশন। তারা মূলত সবসময়ের জন্য কাজ করতো, কাজের চিন্তায় থাকতো, কাজে মগ্ন থাকতো। ইন জিওগ্রাফিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন, এবং তারা কি করতো, তারা জিওগ্রাফিক্যাল অর্থাৎ নতুন নতুন দেশ আবিষ্কার করা এই এই কাজগুলো তারা করত, অথবা ফিলোসফিক্যাল যে বিষয়গুলি রয়েছে এগুলো নিয়ে তারা থাকতো। তারা কখনো বসে থাকতো না, এক কথায় তারা সবসময় যেন থ্রাইভ করতো, উন্নতি করা বা মানে কাজের মাধ্যমে তারা উন্নতি করতো সবসময়ের জন্য। ইন দিস পোয়েম টেনিসন সাকসেসফুলি ক্যাপচার দ্য স্পিরিট অফ দিস পিরিয়ড। এবং টেনিসন এই কবিতার ভেতরে ওই ভিক্টোরিয়ান যুগের যে স্পিরিট সেটাকে সফলভাবে ক্যাপচার করতে পেরেছেন। অ্যানাদার characteristics of the Victorian spirit evident in the poem is a strong sense of duty and responsibility. আরেকটা গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়ান স্পিরিট যেটা এই কবিতার ভেতরে মানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই সময়ের মানুষের ভেতরে স্ট্রং সেন্স অফ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ছিল। অর্থাৎ তারা যে কোনো কাজ করতে গিয়ে একেবারে খুবই দায়িত্বশীল ছিল এবং খুবই কর্তব্যপরায়ণ ছিল। ইউলিসিস অ্যাজ এ লিডার অ্যান্ড এ হিরো feels a deep responsibility towards his people and expresses his desire to continue serving them. ইউলিসিস একজন লিডার হিসেবে, একজন হিরো হিসেবে তিনি একটা দায়িত্ব ফিল করেছিলেন যে তার ওই সময়ে তার যে অন্যান্য সঙ্গী সাথী যারা ছিল, কমরেড যারা ছিল, তারাও তো তার মতো বুড়ো হয়ে গেছে। তো তিনি যদি একটা অভিযানের ব্যবস্থা করেন তাহলে তাদেরও অনেক কিছু শেখা হবে, অনেক কিছু ইয়ে করবে, তাদেরও হয়তো অনেকেই আছে যে ওই ব্যবসা বাণিজ্য করতে পারবে। তো
তাদের কথা চিন্তা করেও তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি শো করার জন্য তিনি আরেকটা মানে ইয়ে করতে চাচ্ছেন, অভিযান করতে চাচ্ছেন, এবং এইভাবে তিনি তার ডিজায়ার শো করতে দেখাচ্ছেন যে সে তাদেরকে সেবা দিতে চায়। হি সেইস, তিনি এই ব্যাপারে বলতেছেন যে আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। বলতেছে আমি যা কিছু দেখেছি, যা কিছুর সম্মুখীন হয়েছি, সব কিছুরই একটা পার্ট আমি। হ্যাঁ, আমি সব কিছুর একটা পার্ট, একটা অংশ। সুতরাং আমি কখনোই এটাকে ছেড়ে আসতে পারি না। যে জাহাজ, যে সমুদ্র, যে আমার সঙ্গী সাথী রয়েছে, এগুলো সব কিছুরই আমি একটা পার্ট, একটা টিমের একটা অংশ আমি। It is indicating his connection to and sense of duty towards the people he has encountered throughout his life. এবং এটা ইন্ডিকেট করে যে, অর্থাৎ এই লাইনটা ইন্ডিকেট করে যে তিনি তার সারা জীবনে যাদের সাথে দেখা করেছেন, যাদের সাথে তার দেখা হয়েছে, তাদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে, এবং তাদের প্রতি তিনি একটা মানে কৃতজ্ঞতার সেন্স থেকে, কৃতজ্ঞতা মানে কর্তব্যবোধের সেন্স থেকেই তিনি আবার অভিযানে যেতে চান। Ulysses therefore represents Victorian desires, aspirations for adventures. বলতেছে ইউলিসিস এভাবেই তিনি ভিক্টোরিয়ান যুগের মানুষদের যে ইচ্ছা, তাদের যে অভিযান করার ইচ্ছা, অ্যাসপিরেশন, সেগুলো তিনি ইউলিসিসের মাধ্যমে প্রেজেন্ট করা হচ্ছে এখানে। ইট ক্যাপচার্স দ্য হোল লাইফ অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান যুগের মানুষদের পুরো জীবন চিত্র যেন এই কবিতার ভিতরে উঠে এসেছে। লাইক মিথিক্যাল ইউলিসিস, দ্য ভিক্টোরিয়ানস ওয়ার undaunted in making all-out effort to know the unknown and to expose the yet unexplored areas of physical and abstract world. আচ্ছা, ইউলিসিসের মতো, মিথিক্যাল যে ইউলিসিস, রূপকথার যে ইউলিসিস, তার মতো ভিক্টোরিয়ান্স মানে ভিক্টোরিয়ান যুগের মানুষরা আর কি, ভিক্টোরিয়ানসরা ওয়ার আনডন্টেড, মানে তারা অকুত ভয় ছিল, তারা ভয় পেত না। কি করতে? সব ধরনের চেষ্টা করতে তারা কোনো রকমের ভয় পেত না, এবং অজানাকে জানার জন্য, এমনকি যে জিনিসগুলো আনএক্সপ্লোর্ড রয়ে গেছে সেগুলোকে এক্সপ্লোর করার জন্য তারা বেরিয়ে পড়তো, এবং সেটা ফিজিক্যালি হোক আর অ্যাবস্ট্রাক্ট হোক। মানে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড বলতে ধরো ফিলোসফি, অনেক কিছু জ্ঞান অর্জন যেগুলো জানা যায়নি সেগুলোকে জানতে গিয়েছে। আবার ফিজিক্যালি বলতে কোথাও যে জায়গায় হয়তো দেখা যাচ্ছে কোনো একটা দ্বীপ আবিষ্কার করবে বা কোনো একটা নতুন দেশ, তো সেখানে ফিজিক্যালি উপস্থিত হওয়া বা কিছু জ্ঞানের কিছু বিষয়, ফিলোসফিক্যাল কোনো বিষয়, এগুলোকেও যেগুলোকে এখনও এক্সপ্লোর করা হয়নি, বর্ণনা করা হয়নি, আবিষ্কার করা হয়নি, সেগুলোও তারা আবিষ্কার করতে চাইতো। তো এগুলো করতে তারা অল আউট এফোর্ট দিয়েছে, সব রকমের চেষ্টা চালিয়েছে, এবং এটা করতে তারা কোনো রকমের পিছপা হয়নি বা ভয় পায়নি। তো এই হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নটা পড়ে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তোমরা ফার্স্ট ইয়ার তোমরা যদি ফ্রি হ্যান্ডে লিখতে পারো এটা খুবই ভালো, আর নইলে মুখস্থ করে ফেলতে হবে। আর মুখস্থ করে এটা আবার 2-3 বার লিখতে হবে পরীক্ষা আসার আগেই। হ্যাঁ, 2-3 বার লিখে ফেলতে হবে, তাহলে দেখবা যে এটা তোমরা লিখতে পারতেছো। এই কোটেশনগুলো মুখস্থ করে ফেলবা, কোটেশনে কোনো ভুল করা যায় না, ভুল করলে কিন্তু মার্কস কেটে নেয়, এজন্য কোটেশনে যেন ভুল না হয় এই লাইনগুলো মুখস্থ করে নিবা। আর কোটেশনের যে লাইনগুলো প্রয়োজন এগুলো খাতায় লিখে নিয়ে একটা ওই খাতার ভিতরে একটা চার্ট করে নিয়ে কোটেশনগুলো তোমার পড়ার টেবিলে রেখে দিবা, অথবা পড়ার টেবিলের পাশে ওয়ালের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিবা, যাতে তোমার সবসময় চোখে পড়ে এবং মনে থাকে, এবং এটা মাঝে মাঝে লিখবা। আদারওয়াইজ এগুলো মনে থাকবে না। পরীক্ষা ফার্স্ট ইয়ারে অনেক পরিশ্রম করতে হয়, ফার্স্ট ইয়ার পরিশ্রম না করলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরিশ্রম করলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খুব ভালো কাটে। আর যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি আনন্দ ফুর্তি করো, তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তোমাদের কাছে বিভীষিকাময় হবে। তো এই জন্য একটু সচেতন থেকে পড়াশোনা করো, যত বেশি পারো ওয়ার্ড মিনিং মুখস্থ করো, যত বেশি পারো লেখো, যত বেশি পারো বলার চেষ্টা করো, যত বেশি পারো শোনার চেষ্টা করো। ইংলিশ মুভি দেখবা, কিছু কিছু মুভি আছে খুব সুন্দর সুন্দর, এগুলো দেখবা। আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা জয়েন করবে, এগুলোতে এখানে আমি দিয়ে থাকি যে এই যে লিসনিং করার জন্য এখানে অনেক মুভি, অনেক কিছু আমি দিয়ে থাকি, যেগুলো তোমাদেরকে শুনতে বলি আমি সবাইকে, যে শুনলে এগুলো শুনলে তোমরা অনেক কিছু, এই যে এখানকার স্পিচটা শুনবে, এই যে এটা একটা মুভি, এই মুভিটা দেখবে, ইংলিশ স্পোকেনের জন্য এইটা শুনবে, এই কথাগুলো, তাহলে তোমরা দেখবে যে অনেক কিছু বুঝতে পারতেছো। এই কথাটা শুনবে, এই কথাগুলো শুনবে, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশের যে অ্যাবিলিটি সেটা বেড়ে যাবে। আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এগুলো ফার্স্ট ইয়ার থেকেই করতে হয়, পরে যায় করব এটা চিন্তা করলে আর হয় না।
অনেকটা কথা আছে না, ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। অনার্স লাইফে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে ডোন্ট কেয়ার করবা মানে তুমি, তোমার খবর হয়ে যাবে। তো এই ডোন্ট কেয়ার করা যাবে না। এবার আসো, আমি ভয় দেখাচ্ছি না কিন্তু, এটা ভয় মনে করিও না, এটা সচেতন করা। হুম, একটা রাস্তায় কাটা আছে, সেটাকে কাটা আছে বলাটা এটা আসলে ভয় দেখানো না, বলা হচ্ছে তুমি সচেতন থেকো, ওই রাস্তায় কাটা আছে। ইংলিশটা সেটাই, ইংলিশটা খুবই এনজয় করার মতো একটা সাবজেক্ট, খুবই ভালো এবং খুবই দামি সাবজেক্ট। ইংরেজি পড়ে কেউ কোনোদিন বেকার থাকে না। মেয়েরা যারা ইংরেজিতে ভর্তি হয়েছে, একটা মোটামুটি রেজাল্ট করো, চাকরি পাবেই। হ্যাঁ, চাকরি তোমার হবেই, হয়তো 2 দিন আগে আর পরে, কিন্তু ভালো চাকরি পাবা। এবং সবাই সরকারি চাকরির চেষ্টা করবা। আহ, এবং সবাই তো প্রাইমারির চেষ্টা করে, তোমরা প্রাইমারি হাই স্কুল মানে সব ধরনের চাকরি পাবা। বিসিএস তো আছেই, সুতরাং কোনো রকমের মানে নো ডাউট যে তোমরা খুব ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়েছো। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো কিছু নেই। ইংরেজিতে পড়ে বেকার আছে এরকম আমি কাউকে দেখি নাই। হ্যাঁ, কোনো না কোনো কিছু হয়ই। ওকে, তাহলে আমরা এইটা পড়ে ফেললাম। এই প্রশ্নটা তোমাদেরকে তো আমি পিডিএফ দেবই, তার আগে এটা আমি গ্রুপেও পোস্ট দিয়ে আসি। পিডিএফ তো দেবই। এবার আসো পড়ি একটা কবিতা। এই যে এটাও লেকচার শিট আমি তোমাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে হাউ ডু আই লাভ দি, এই কবিতাটা। এটার আরেকটা নাম হচ্ছে সনেট 43, সনেট 43 আর কি। তো এইটা দুইভাবেই পরিচিত, হাউ ডু আই লাভ দি। এই কবিতাটা আসলে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে কতটা ভালোবাসে সেটাই এখানে প্রকাশ করতেছেন আমাদের এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। এবং রবার্ট ব্রাউনিং এর সময় মানে ওই সময় অনেক চিঠি আদান প্রদান হতো, তো এটা বলতে পারো একটা চিঠির একটা অংশ, চিঠির একটা জিনিস। তো আমরা এটা শুরু থেকেই, আমি আগে কবিতাটা পড়ি, আমরা কবিতাটা পড়ার পরে আমরা অন্যান্য জিনিসগুলো পড়বো, তাহলে দেখবো আমাদের ইজি হচ্ছে। আমি একটু উল্টো দিক দিয়ে আর কি হাঁটি এখন আজকে এটাতে। আমরা কবিতাটা পড়ি, দেখো আগে। এটা ধরো তোমরা যারা বিবাহিত তোমাদের হাজবেন্ডদেরকে বলতে পারবা। এটা অনেক মজার কবিতা, তোমরা হয়তো অলরেডি পড়েছো। দেখো এখানে বলতেছে আমাদের যে স্পিকার তিনি হচ্ছেন এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তার হাজবেন্ড রবার্ট ব্রাউনিংকে উদ্দেশ্য করে। আমরা এটাকে মানে মাথায় রাখি, মাথায় রেখে এটা পড়ি। দেখো এখানে বলতেছে যে হাউ ডু আই লাভ দি, মানে তার হাজবেন্ডকে বলতেছে যে আমি তোমাকে কতভাবে ভালোবাসি, মানে কত রকমভাবে ভালোবাসি। এটা নিজেই নিজেকে আবার মানে এটা প্রশ্ন করতেছে, এটা হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন। তোমাদেরকে বলেছিলাম না যে কবিতার ভেতরে কবিরা যখন কোনো কোশ্চেন করে সেটাকে বলা হয় রেটোরিক্যাল কোশ্চেন। তো এটা হচ্ছে সেই রেটোরিক্যাল কোশ্চেন। সে তার হাজবেন্ডকে বলতেছে যে আমি যে তোমাকে কত রকমভাবে ভালোবাসি, লেট মি কাউন্ট দ্য ওয়েস, চলো তোমাকে আমি বলতেছি, আমাকে বলতে দাও। বা আমি তোমাকে যে কতভাবে ভালোবাসি সেটা আমাকে গুনতে দাও। এখানে গুনতে দেওয়া বলতে তোমাকে মানে বলতে দাও। এবার বলতেছে আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ। বলতেছে আমি তোমাকে ভালোবাসি এত বেশি যে আমার সোল মানে যে জায়গায় পৌঁছাতে পারে, যতদূর পর্যন্ত পৌঁছাতে পারে ততদিন পর্যন্ত ভালোবাসি। অর্থাৎ আমার ভালোবাসাটা খুবই গভীর। হ্যাঁ, যত ডেপথে পৌঁছাতে পারে আমার সোল, আমি তত ডেপথ পর্যন্ত মানে ততটা আমার ভালোবাসাটা গভীর। ব্রেথ, আমি যতদিন বেঁচে থাকবো বা যতটা পর্যন্ত আমার যতদিন শ্বাস প্রশ্বাস চলবে ততদিন আমার এই ভালোবাসাটা থাকবে, এবং ওই তত আমি তোমাকে ভালোবাসি। মানে আমার প্রচণ্ড মানে আমার শ্বাস প্রশ্বাস দিয়ে আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড হাইট, এবং আমার সোলটা যত উচ্চতায় পৌঁছাতে পারে মাটির উপরে বা আকাশ গগন মানে ছেদ করিয়া যত দূরে পৌঁছাতে পারে তত পরিমাণে আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ মাটির একেবারে গভীর থেকে শুরু করে যদি আকাশের একেবারে সপ্ত আসমান পর্যন্ত যায়, এই এত পরিমাণ আমি তোমাকে ভালোবাসি, এবং আমি আমার জীবন দিয়ে ব্রেথ দিয়ে শ্বাস প্রশ্বাস দিয়ে তোমাকে ভালোবাসি। মানে ওয়াইফ তার হাজবেন্ডকে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি, যে ভালোবাসাটা খুবই গভীর, যে ভালোবাসাটা খুবই উচ্চ মানের, এবং যেখানে আমার সোলটা পৌঁছাতে পারে, যত দূর পৌঁছাতে পারে তত পরিমাণ ভালোবাসি আমি তোমাকে। When feeling out of sight for the end of being an ideal grace, এবং আমি তোমাকে ভালোবাসি কতটা, when feeling out of sight for the ends of being,
অর্থাৎ আমি যখন মারা যাব, বিং বলতে এখানে মানুষ, এন্ড অফ বিং বলতে মানুষের মারা যাওয়া। তো বলতেছে আমি যখন ফিল করব যে আমার আর সাইট নাই, বা আমার আর, আমি ফিল করতেছি যে আমি শেষ, আমি মারা যাচ্ছি, তো ওই মারা যতদিন যাব বা যেদিন যাব সেদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। অ্যান্ড আইডিয়াল গ্রেস, এখানে আইডিয়াল গ্রেস বলতে গড। গড যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, গড যতদিন আমার ভেতরে বিবেক, বুদ্ধি, ভালোবাসা, আমার চেতনা যতদিন রাখবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। দেখো আবার বলি, এটা একটা সনেট 14 লাইনের, 3 4 4 3 4 12 14 আর কি। তো বলতেছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কি জানো? আচ্ছা আমাকে বলতে দাও। আমি তোমাকে ভালোবাসি একেবারে, আমার ভালোবাসাটা খুবই গভীর, যেখানে আমার হৃদয়টা পৌঁছাতে পারে, যতদূর সম্ভব আমি ততদূর ভালোবাসি। আমি তোমাকে আমার শ্বাস প্রশ্বাস দিয়ে ভালোবাসি। আমি তোমাকে খুবই, আমার যে ভালোবাসাটা তোমার প্রতি সেটা খুবই উচ্চ মানের, উচ্চ টাইপের, অনেক বিশাল ভালোবাসা। এবং আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এন্ড অফ বিং, আমার মানে আমার ভেতরে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি ভালোবাসবো তোমাকে। এবং আইডিয়াল গ্রেস, অর্থাৎ গড যতদিন আমাকে ভালোবাসতে দিবে, আমাকে যতদিন হচ্ছে করুণা দিবে, বা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। I loved thee to the level of the everyday's most quiet need by sun and candle light. আমি তোমাকে ভালোবাসি এমন একটা লেভেলের, যেই লেভেলটাতে মানে আমাদের প্রতিদিনের লাইফে যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই লেভেলের আমি তোমাকে ভালোবাসি। যেমন সূর্যের আলো, সূর্যের আলো যদি ধরো এরমটা যদি হয়, 7 দিন সূর্য উঠবে না, পৃথিবীটা অন্ধকার থাকবে, কেমন অবস্থা হবে? অথবা 7 দিন রাত থাকবে কিন্তু তোমার কাছে কোনো ক্যান্ডেল লাইট নাই, তোমার কাছে কোনো আলো নাই, তাহলে কেমন খারাপ লাগবে? তো মানুষের জীবনে ক্যান্ডেল লাইট যেরকমটা গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে সূর্যটা যেমন গুরুত্বপূর্ণ, তোমাকে ভালোবাসাটা আমার জন্য এতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি তোমাকে ভালোবাসা না বেশে বাঁচতে পারবো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি, যেরকমটা সূর্য আমার জন্য দরকার, লাইট আমার জন্য দরকার, তোমাকে ভালোবাসাটাও আমার তেমনই দরকার। তো ওই লেভেলের ভালোবাসাটা আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট। আমি তোমাকে একেবারে মুক্ত বিহঙ্গের মতো ভালোবাসি। এই মুক্তটা কেমন? একজন মানুষ স্বাধীনতা ঘোষণার পরে নিজের অধিকার আদায়ের জন্য যেরকমভাবে সংগ্রাম করে, যেরকমভাবে চেষ্টা করে, এবং সেটাকে অধিকারটাকে আদায় করে নিয়ে আসে, আমি তোমাকে ওই রকম মুক্ত হয়ে ভালোবাসি। মানে আমি তোমাকে ওই রকম ভালোবাসার জন্য সংগ্রাম করতে চাই। তোমাকে ভালোবাসতে গিয়ে যদি আমার পথে কোনো বাধা আসে, সেই বাধাকে ওই মানুষ যেরকমভাবে তার রাইট ফিরে পাওয়ার জন্য যেরকম সংগ্রাম করে, আমি ওইরকম সংগ্রাম দরকার হয়ে করবো, তাও আমি তোমাকে ভালোবাসবো। আই লাভ দি পিওরলি, আমি আমার ভালোবাসা একেবারে খুবই খাঁটি। অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, কারণ আমার ভালোবাসাটা প্রশংসা থেকে আসতেছে। অর্থাৎ তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করি, তোমার এটা ভালো, ওটা ভালো, ওটা ভালো, এরকম অনেক প্রশংসা করি, এবং সেই প্রশংসা থেকেই তোমার প্রতি আমার ভালোবাসাটা আসতেছে। সুতরাং এই ভালোবাসাটা পিওর। এরম না যে তোমার টাকা আছে বলে আমি ভালোবাসতেছি, এরম না তুমি দেখতে সুন্দর বলে আমি তোমাকে ভালোবাসতেছি, বরং আমি তোমাকে ভালোবাসতেছি কারণ তোমার ভেতরে অনেক গুণাবলী রয়েছে, যে গুণাবলীগুলোকে আমি ভালোবাসি, এবং সেই গুণাবলীর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, এবং সেই শ্রদ্ধা, সেই প্রশংসা থেকেই আমি তোমাকে ভালোবাসি। সুতরাং এই ভালোবাসাটা একেবারে পিওর, খাঁটি। I love thee with the passion to put use of my old griefs and with my childhood's faith. বলতেছে যে আমি তোমাকে এমন আবেগ দিয়ে ভালোবাসি, যেই আবেগটা আমি আমার ওল্ড গ্রাইফগুলো, পুরাতন দুঃখের মানে দুঃখ যখন আমাদের মনের ভেতর চিন্তাটা আসে, তখন আমাদের ভেতরে একটা আবেগ তৈরি হয় না, সেই রকম একটা আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। অথবা চাইল্ডহুডের যে ফেইথ, ছোটবেলার অনেক বিশ্বাস, ছোটবেলার অনেক আনন্দ ফুর্তি, সেগুলোর মতো আমি তোমাকে নিখাত ভালোবাসি। মানুষ তার লাইফে দেখবা সবচেয়ে বেশি মিস করে তার ছোটবেলাকে, আবার মানুষ তার লাইফে সবচেয়ে বেশি যেই জিনিসগুলো স্মরণ করে সেটা হচ্ছে তার পুরনো দুঃখকে। ধরো তুমি তোমার ছোটবেলায় তোমার ফ্যামিলিতে এমন একটা ঘটনা ঘটলো যেটা তোমাকে অনেক দুঃখ দিয়েছে, বাবা মার বিচ্ছেদ ঘটে না অনেক সময়? তারপরে ধরো কোনো একদিন কোনো কারণে তোমার কোনো প্রিয় একটা জিনিস নষ্ট হয়ে গেছে, মরে গেছে, হ্যাঁ, এইরকম একটা কষ্ট। তো এই কষ্টটা তোমার ভেতরে যতটা আবেগ তৈরি করে,
একটা নিখাদ আবেগ তৈরি করে। তোমার চাইল্ডহুডের যে ফেথ, বিশ্বাস, ছোটবেলার খেলাধুলো, এইগুলো তোমার ভেতরে একটা আবেগ তৈরি করে। ইস, এগুলো নাই, আগে কত পুকুরে ঝাঁপাইতাম, কত গাছে উঠতাম, পাখি মারতাম, এগুলো আর নাই। এই যে এই চিন্তা ভাবনাগুলো যেমন তোমার ভেতরে একটা নস্টালজিক একটা ফিলিং তৈরি করে, ঠিক এইরকম একটা নিখাদ প্যাশন দিয়ে, একটা আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। মানে স্ত্রী তার ওয়াইফকে বলতেছে আমি তোমাকে এরকম ভাবে ভালোবাসি। আই লাভ দি উইথ আ লাভ আই সিম টু লুজ উইথ মাই লস্ট সেন্ট। আমি তোমাকে এতটাই ভালোবাসি যেন আমি যদি তোমাকে কখনো হারিয়ে ফেলি, মনে হবে যেন আমি একটা সেইন্টকে লস্ট করলাম। সেইন্ট বলতে হচ্ছে কি, ধর্মগুরু, ধর্মদেবতা, বা বলতে পারো হচ্ছে সন্ন্যাসী। হ্যাঁ, আমরা ইসলামিক ভাষায় আমরা বলতে পারি যে পীর ফকির থাকে না, অনেক সময় অনেকেই আছে যে পীরের একেবারে ভক্ত। তো এইরকম একজন পীরকে হারিয়ে ফেললে যেরকম কষ্ট পায়, তো বলতেছে যে আই লাভ দি উইথ আ লাভ আই সিম টু লুজ উইথ মাই লস্ট সেন্ট। মনে হচ্ছে যেন আমি আমার এরকম কোনো গুরু বা এরকম একজন মানে সন্ন্যাসী বা এরকম একটা ধর্মগুরু লেভেলের কাউকে যেন হারিয়ে ফেলেছি। যদি হারিয়ে ফেলি মানে ওই রকম আমার যে কষ্টটা লাগবে, আমিও তোমাকে যদি হারিয়ে ফেলি এরকম কষ্ট লাগবে। সুতরাং আমি তোমাকে এই লেভেলের ভালোবাসি। আই লাভ দি উইথ দ্য ব্রেথ, আমি আমার শ্বাস প্রশ্বাস দিয়ে তোমাকে ভালোবাসি। স্মাইল, আমি আমার হাসি দিয়ে তোমাকে ভালোবাসি। আমি আমার কান্না দিয়ে তোমাকে ভালোবাসি। অফ অল মাই লাইফ, আমি আমার পুরো জীবন দিয়ে তোমাকে ভালোবাসি। অ্যান্ড ইফ গড চুজ, এবং গড যদি অ্যালাউ করে, গড যদি পছন্দ করে, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, আমি তোমাকে, গড যদি অ্যালাউ করে তাহলে আমি তোমাকে আরও বেশি ভালোবাসবো, এমনকি মৃত্যুর পরেও। অর্থাৎ এই বর্তমান লাইফেই তো আমি তোমাকে এত লেভেলের ভালোবাসি, কিন্তু যদি পসিবল হয় মারা যাওয়ার পরেও আমি তোমাকে এর চাইতেও আরও হায়ার কোয়ালিটির ভালোবাসবো। এই যে বলতেছি ইফ গড চুজ, যদি গড অ্যালাউ করে বা মেনে নেয়, আই শ্যাল বাট লাভ দি, আমি তোমাকে ভালোবাসতেই থাকবো বা বাসবই, বেটার আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরেও আমি তোমাকে ভালোবাসতে থাকবো, এবং এই ভালোবাসাটা হবে বেটার, আরও ভালো। অনেক ভালো কবিতা, তাই না? দেখো এখানে আমরা এটা আরেকবার বলি। ওয়াইফ তার হাজবেন্ডকে বলতেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং কত রকমের ভাবে ভালোবাসি সেটা চলো আমি তোমাকে বলতেছি। আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসাটা অনেক গভীর, আমার ভালোবাসাটা আমার শ্বাস প্রশ্বাস দিয়ে যেন আমি তোমাকে ভালোবাসি। অনেক ব্রেথ রয়েছে এখানে। এখানে এই ব্রেথ বলতে, সরি আমি এখানে আরেকটা জিনিস আমি মিস্টেক করে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই ব্রেথ বলতে প্রশস্ত আর কি। হ্যাঁ, এই ব্রেথ এবং এই ব্রেথে দেখো বানানটা পার্থক্য আছে। হ্যাঁ, একটু একটা ডি আছে এবং পার্থক্য আছে। এই ব্রেড বলতে প্রশস্ত। তো আমার ভালোবাসাটা গভীর, আমার ভালোবাসাটা অনেক প্রশস্ত, এবং আমার ভালোবাসাটা অনেক উচ্চ মানের। তো বলতেছে আমি তোমাকে ভালোবাসি, অনেক গভীর ভালোবাসা, এই ভালোবাসাটা অনেক প্রশস্ত এবং অনেক উঁচু টাইপের ভালোবাসা, যেখানে আমার সোলটা পৌঁছাতে পারে। এমন মানে যতটা আমার হৃদয় বা আমার মন যতটা পারে ততটা আমি ভালোবাসি। এবং আমার এই ভালোবাসাটা জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে, এবং গড যতদিন পর্যন্ত আমাকে অ্যালাউ করবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসতে চাই। এবং আমি তোমাকে ভালোবাসি, এবং তোমাকে ভালোবাসাটা আমার একটা প্রয়োজনের ভিতরে পড়ে গেছে। ঠিক যেমন পৃথিবীতে সূর্যের যেরকম প্রয়োজন, ক্যান্ডেল লাইটের যেমন প্রয়োজন, ঠিক তোমাকে ভালোবাসাটাও আমার এরকম প্রয়োজন। এবং আমি তোমাকে ভালোবাসি একেবারে মুক্তভাবে। ঠিক যেমন একজন মানুষ তার রাইট বা তার অধিকার আদায়ের জন্য যেভাবে সংগ্রাম করে, আমিও তোমাকে এরকম সংগ্রাম করে ভালোবাসতে চাই। মানে কোনো বাধা আমাকে আটকাইতে পারবে না। আই লাভ দি পিওরলি, আমি তোমাকে একেবারে খাঁটি ভালোবাসি, এবং আমার ভালোবাসাটা আসে হচ্ছে তোমার প্রশংসা থেকে, তোমার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমার এই ভালোবাসাটা আসে। আই লাভ দি উইথ দ্য প্যাশন টু পুট ইউজ মাই ওল্ড গ্রেভ, এবং আমার এই ভালোবাসাটা এমন একটা আবেগ থেকে আসে, যে আবেগটা হচ্ছে আমার ছোটবেলার বা পুরনো যে দুঃখ কষ্ট মনে পড়লে আমার যেরকম আবেগ আসে, সেই আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। অথবা আমার ছোটবেলার যে ঘটনা বলি, ছোটবেলার যে চাইল্ডহুডের যে ফেইথ, সেগুলো থেকে যে ভালোবাসাটা আসে, যেরকম আবেগ আসে সেরকম একটা আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। এবং আমি তোমাকে ভালোবাসি এতটাই, একজন মানুষ যেরকম তার ধর্মগুরু, তারপরে তার বেস্ট পার্সন হারিয়ে গেলে তাকে যেরকমভাবে ভালোবাসে, যেভাবে কষ্ট পায়, আমিও যদি তোমাকে কখনো হারিয়ে ফেলি বা ওই ভয় থেকে হারিয়ে যদি ফেলি, এইরকম একটা ভয় থেকে আমি তোমাকে ওই লেভেলের ভালোবাসি। এবং আমি তোমাকে ভালোবাসি আমার সমস্ত শ্বাস প্রশ্বাস দিয়ে, আমার হাসি দিয়ে, আমার কান্না দিয়ে, আমার সমস্ত জীবন দিয়ে। এবং গড যদি অ্যালাউ করে, আমি আমার মৃত্যুর পরেও তোমাকে আরও অধিকতর ভালোবাসতে চাই। এখন যে ভালোবাসার লেভেলটা আছে, এটার চাইতে আরও বেশি ভালোবাসতে চাই। এই হচ্ছে কবিতাটা। এই কবিতা আমরা শুরু থেকে ইয়ে করে পড়ে আসি, আমাদের লেকচার শিটটা একটু বুঝাই।
হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস, এটা হচ্ছে পুরো নাম কবিতার। ইজ এ সনেট, এটা একটা সনেট বাই দ্য 19th সেঞ্চুরি পোয়েট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এটা একটা মহিলা কবি এবং তিনি লিখেছেন এই কবিতাটা। It is her most famous and best loved poem, having first appeared in Sonnet 43 in her collection Sonnet from the Portuguese 1850। বলা হচ্ছে যে এই কবিতাটা হচ্ছে অনেক বিখ্যাত এবং তার লাভ পোয়েম যতগুলো রয়েছে তার মধ্যে বেস্ট, এবং এটা প্রথম দেখা যায় তার সনেট 18 নামে, অর্থাৎ সনেট 43 নামে, 43 নাম্বার সনেট এটা, এবং তার সনেটের একটা কালেকশন রয়েছে সেটা সনেটস ফ্রম দ্য পর্তুগিজ এই নামে, এবং এই কালেকশনের ভিতরে তিনি 43 নম্বরে এই সনেটটা রেখেছেন, এবং এটা হচ্ছে তার অনেক বিখ্যাত এবং বেস্ট লাভ পোয়েম। Although the poem is traditionally interpreted as a love sonnet, but Elizabeth Barrett Browning to her husband, the poet Robert Browning, the speaker and addresses are never identified by name. বলা হচ্ছে, যদিও বলা হচ্ছে যে এই কবিতাটা একটা ট্র্যাডিশনালি লাভ পোয়েম হিসেবে ইন্টারপ্রিট করা হচ্ছে বা বর্ণনা করা হয় এবং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর, কিন্তু বলা হয় যে আরেকটা জিনিস বলা হয় যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এটা তার হাজব্যান্ডের উদ্দেশ্যে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই কবিতার ভেতরে বা এই কবিতা আলোচনা করতে গিয়ে কোথাও কখনোই বলা হয়নি যে কবি এই তার হাজব্যান্ড রবার্ট ব্রাউনিং এর উদ্দেশ্যে এই কবিতাটা লিখেছেন, এরকমটা কোথাও আইডেন্টিফাই করা নাই, বা এখানে স্পিকার যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং নিজে, বা এখানে যাকে অ্যাড্রেস করা হচ্ছে যে অ্যাড্রেসি যে রয়েছে সে যে রবার্ট ব্রাউনিং, এটাও কোথাও উল্লেখ নাই, কিন্তু এটা ক্রিটিকরা ধরে নেয় আর কি। In this guide, we use female pronouns for the speaker and male pronouns for the beloved. এইখানে আমরা একটা জিনিস ইউজ করব, যখন লিখতে যাব তখন আমরা ফিমেল প্রোনাউন লিখব, অর্থাৎ শি লিখব, হি কখনো লিখব না। স্পিকারের ক্ষেত্রে শি লিখব, এবং বিলাভেড এখানে প্রেমিক যিনি বা হাজবেন্ড যিনি তার উদ্দেশ্যে আমরা মেইল প্রোনাউন লিখব, অর্থাৎ হি লিখব। বাট দ্য পোয়েম itself doesn't specify these genders and is open to other interpretations. এবং কিন্তু এই কবিতাটা আসলে এই কবিতার ভেতরে এইভাবে স্পেসিফাই করা নাই যে এখানে ছেলেই বলতেছে বা মেয়েই বলতেছে, এরকম স্পেসিফাই করা নাই, সুতরাং এখানে ওপেন টু আদার ইন্টারপ্রিটেশন, সুতরাং এখানে অন্যভাবে ইন্টারপ্রিটেশন করা যায়, কিন্তু আমরা এটা করব না। হ্যাঁ, আমরা ওই শি এবং হি হিসাবেই বলবো। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে এখানে অনেক বড় একটা ডিসকাশন রয়েছে তার জীবন সম্পর্কে, এটা তোমরা পড়ে নিও, এটা আমি পড়ে দেব না, এটা তোমরা পড়ে নিও, মানে কবি সম্পর্কে আর কি। এটা লেকচার শিট জাস্ট একটা দেয়া, এবং তোমরাও এই কবি সম্পর্কে একটু করে ধারণা নিতে হবে। এবারে সেই কবিতার থিম। দ্য থিম অফ ব্যারেট ব্রাউনিংস পোয়েম ইজ দ্যাট ট্রু লাভ ইজ অ্যান অল কনজিউমিং প্যাশন। এই কবিতার থিম হচ্ছে সত্যিকারের ভালোবাসা, এবং এখানে অল কনজিউমিং প্যাশন মানে সমস্ত আবেগ অনুভূতি দিয়ে যে ভালোবাসাটা তিনি প্রকাশ করেছেন সেটা হচ্ছে ট্রু লাভ, এবং এটাই হচ্ছে এই কবিতার থিম। দ্য কোয়ালিটি অফ ট্রু লাভ দ্য পোয়েট স্পেশালি স্ট্রেসেস ইজ দ্য স্পিরিচুয়াল নেচার, এবং এখানে যে ট্রু লাভের যে কোয়ালিটিটা এখানে কবি প্রকাশ করতেছেন বা স্ট্রেস করতেছেন সেটা হচ্ছে এটা একটা স্পিরিচুয়াল লাভ। ভালোবাসা দুই রকমের, হ্যাঁ, এটা তোমরা ফার্স্ট ইয়ারেই জেনে নাও। সেটা হচ্ছে ভালোবাসা দুই রকমের, একটা হচ্ছে প্ল্যাটোনিক লাভ আর একটা হচ্ছে বাইরনিক লাভ। প্ল্যাটোনিক লাভ হচ্ছে আত্মার ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, আর বাইরনিক লাভ হচ্ছে ফিজিক্যাল ভালোবাসা। ট্রু লাভ ইজ অ্যান আর্টিকেল অফ ফেইথ, সত্যিকারের ভালোবাসা এটা হচ্ছে বিশ্বাসের একটা বিষয় আর কি, বিশ্বাসের একটা আর্টিকেল বলতে মানে বিশ্বাস। Reference to soul, grace, praise, faith, saints and gods help create this impression. এবং সত্যিকারের ভালোবাসা যে এটা আমরা বুঝতেছি কিভাবে, এই যে এই শব্দগুলির মাধ্যমে। আচ্ছা, লাভ অ্যান্ড ফেইথ আর দ্য মেজর থিমস ফিলিং দিস পোয়েম। এই পোয়েমের ভেতরে লাভ অ্যান্ড ফেইথ রয়েছে। দ্য পোয়েম ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য লাভ অফ দ্য স্পিকার উইথ হার সিগনিফিকেন্ট আদার্স। এখানে এই কবিতার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারিলি এখানে ভালোবাসাটাই রয়েছে, এখানে স্পিকার তার যে সামওয়ান স্পেশাল বা সিগনিফিকেন্ট আদার্স তাকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন। শি এক্সপ্রেসেস হার ডিপ অ্যান্ড ইনোসেন্ট লাভ ইন ক্যাপটিভেটিং ওয়ে, এবং তিনি এখানে তার যে ভালোবাসাটা সেটা একটা ক্যাপটিভেটিং ওয়েতে তিনি বলতেছেন, মানে ভালোবাসায় যেন তিনি বন্দী হয়ে আছেন, এরকম একটা ওয়েতে তিনি তার ভালোবাসাটা প্রকাশ করতেছেন। অলসো টু শো দ্য
intensity of love she feels. She details how her love will eventually get stronger with time. এবং তিনি এখানে তার যে ভালোবাসার যে তীব্রতা যেটা তিনি ফিল করতেছেন সেটা তিনি শো করেছেন, এবং তিনি তার ভালোবাসাটাকে একেবারে ডিটেইল ওয়েতে তিনি এখানে প্রকাশ করেছেন, এবং খুবই মানে এটা যে সময়ের সাথে সাথে আরও স্ট্রঙ্গার হবে, আরও যে বাড়বে ভালোবাসাটা, এটা এখানে বলতেছেন। যে এখানে বলতেছেন যে কি তিনি মৃত্যুর পরেও আরও ভালোবাসবেন আর কি, এর চাইতে আরও বেশি ভালোবাসবেন। তাহলে কি হলো, এটা হলো সময়ের সাথে সাথে আরও বাড়লো না? তো এইরকমটা আর কি। এবার আসো টোন। ইন হাউ ডু আই লাভ দি, দ্য টোন ইজ আর্নেস্ট অ্যান্ড অরশিপফুল। এখানকার টোনটা হচ্ছে খুবই আগ্রহ রয়েছে কবিতার, খুবই ইন্টারেস্টেড কবি এখানে তার হাজবেন্ডকে বা তার বিলাভেডকে ভালোবাসার ব্যাপারে খুবই আগ্রহ শো করতেছেন, ইন্টারেস্ট শো করতেছেন, এবং খুবই অরশিপফুল, যেন তিনি তার হাজবেন্ডকে যেন অরশিপ করেন, হাজবেন্ডকে যেন তিনি কি বলে ওই গডের আসনে যেন তিনি বসিয়েছেন, হাজবেন্ডের যেন উপাসনা তিনি করতেছেন, এরকম একটা অবস্থায় তিনি নিয়ে গেছেন। এটাই হচ্ছে টোন। টোন রেফার্স টু স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস হার সাবজেক্ট। এবং এখানে টোন বলতে স্পিকার তার সাবজেক্টের প্রতি তার অ্যাটিটিউডটা কি সেটা তিনি এখানে যেন শো করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ওয়াইফ তার হাজবেন্ডের ওপরে কতটা বলতে পারো স্যাটিসফাইড, কতটা বিশ্বস্ত, কতটা তাকে ভালোবাসে পাগলের মতো আর কি, ম্যাড ফর হাজবেন্ড, এরকম একটা ওয়াইফ সে এখানে কথাগুলো বলতেছে। আচ্ছা, এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে একটা। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু পড়ি যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ফেল ইন লাভ উইথ রবার্ট ব্রাউনিং আফটার হি রিচড আউট অফ হার অ্যাবাউট হার রাইটিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি রবার্ট ব্রাউনিংয়ের প্রেমে পড়ে যান যখন হি রিচড আউট টু হার অ্যাবাউট হার রাইটিং, মানে যখন আমাদের রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের ব্যাপারে চিঠি লিখে একটা প্রশংসা করে। মানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং খুব সুন্দর কবিতা লিখেছে, এবার আমাদের রবার্ট ব্রাউনিং তিনি তার ওই কবিতার ব্যাপারে তিনি একটা চিঠি লিখে প্রশংসা করতেছেন তার, এবং তখন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার প্রেমে পড়ে যায়। দ্য কাপল রোট লেটার্স ব্যাক অ্যান্ড ফোর্থ টু ইচ আদার বিফোর ফাইনালি ম্যারিং। এবং এই কাপল তারা দুইজনে বিয়ের আগে তারা প্রচুর একজন আরেকজনকে চিঠি লিখে। এখন তো মোবাইলের যুগ, তোমরা চিঠির যুগ পাওনি, সুতরাং তোমরা বুঝবা না, বাট এটা চিঠির যুগের একটা আলাদা ইয়ে রয়েছে আর কি। তাকে আগে প্রেম প্রীতি হতো সব চিঠির দেওয়ার মাধ্যমে। তো এটাই বলা হচ্ছে যে ওই সময়টাতে আমাদের এই কবি, দুজনই তো কবি, তো দুজনে একজন আরেকজনকে চিঠি দিত। নোয়িং ফুল ওয়েল দ্যাট দ্য ম্যারেজ উড নট বি অ্যাকসেপ্টেড বাই ব্যারেট ব্রাউনিংস ফাদার। কিন্তু তারা জানতো যে মানে যে তারা চিঠি আদান প্রদান করতে এই অবস্থায় জানতো যে তাদের ভেতরে একজন চৌধুরী সাহেব আছে আর কি, সেটা হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের বাবা, সে আসলে তাদের এই বিয়েটা মেনে নেবে না। Their marriage was not only one filled with love but also respect for each other's writings. তাদের বিয়েটা যদি শুধুমাত্র এই হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসে এটাই না, বরং তারা একজন আরেকজনের প্রতি তাদের রাইটিংয়ের দিক দিয়ে শ্রদ্ধাও করে, এবং সে শ্রদ্ধার মাধ্যমেও বলতে পারো যে তাদের এই ভালোবাসাটা গঠিত হয়েছে। The two were each other's biggest supporters. এই দুইজন একজন আরেকজনের বড় রকমের সাপোর্টার ছিল। and so it is no surprise that Barrett Browning would include this sonnet to her collection titled Sonnet from the Portuguese. সুতরাং এইখানে এটা কোনো সারপ্রাইজিংয়ের বিষয় না, যে সারপ্রাইজের বিষয় না যে ব্যারেট ব্রাউনিং তার এই সনেটস ফ্রম পর্তুগিজ এইটার ভেতরে যে এই কবিতাটা অ্যাড করেছেন এটা কোনো সারপ্রাইজিং বিষয় না, মানে তিনি যে এটা লিখেছেন এটা কোনো সারপ্রাইজিং বিষয় না। সো টাইটেল বিকজ রবার্ট ব্রাউনিং often referred to his wife as his little Portuguese। এবং এখানে এই পর্তুগিজ কথাটার আরেকটা মিনিং আছে যে রবার্ট ব্রাউনিং প্রায়ই তার ওয়াইফকে লিটল পর্তুগিজ বলে সম্বোধন করত। ওকে, তো এই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের ভেতরে আদান প্রদান, চিঠিমিঠি, তাদের বিয়ে, এইগুলো। তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা তখন রবার্ট ব্রাউনিংয়ের অনেকগুলি কবিতা পড়তে হবে। ফার্স্ট ইয়ারে একটা কবিতা আছে তোমাদের রবার্ট ব্রাউনিংয়ের, এবং রবার্ট ব্রাউনিং হচ্ছে ড্রামাটিক মনোলগের বলতে পারো হচ্ছে ফাদার ঠিক না, মানে ড্রামাটিক মনোলগে তিনি লিখেছেন, তিনি জনপ্রিয় করেছেন ড্রামাটিক মনোলগ। এবার আসো,
স্ট্রাকচার অ্যান্ড ফর্ম, এই কবিতার স্ট্রাকচার এবং ফর্মটা কি? দেখো এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বি এ বি এ বি এ বি সিডি সিডি সিডি, এটা হচ্ছে রাইম স্কিম এই কবিতার। এরপরে এটা হচ্ছে পেত্রারকান সনেট। সনেট আমরা জানি যে কয়েক রকমের, সনেট, পেত্রারকান সনেট, তারপরে সনেট অফ শেক্সপিয়ার, স্পেন্সারিয়ান সনেট, এরকম 3টা সনেট রয়েছে। তো এটা হচ্ছে পেত্রার্কের যে সনেট, সেই সনেটের স্টাইলে। এবং আমরা যেখানে শেক্সপিয়ারের সনেটেরও একটা রাইম স্কিম দেখতে পাচ্ছি। আমাদের এটা দরকার নেই, এটা কেটে দিই আমি। The poem also makes use of usual metrical pattern associated with the standard sonnets from iambic pentameter, মানে এখানে iambic pentameter রয়েছে। এরপরে this means that each lines contains 5 set of 2 beats, এর মানে হচ্ছে প্রত্যেকটা লাইনে 5 set of 2 beat রয়েছে, মানে 2টা করে সিলেবল রয়েছে। এখানে 2 beat বলতে 2টা সিলেবল বা হচ্ছে হ্যাঁ 2টা সিলেবল রয়েছে এবং 5 সেট রয়েছে, তার মানে 5টা মিটার রয়েছে। 2টা করে সিলেবল মিলে একটা করে মিটার হয় এবং 5টা হচ্ছে মিটার মিলে হয় হচ্ছে পেন্টামিটার। আর এক একটা সিলেবলের উপরে আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস এরকম থাকে, এই জন্য হয় আয়াম্বিক। এগুলো আমরা সময় পেলে আমি তোমাদেরকে স্ক্যানশনটা বুঝিয়ে দেব। দ্য ফার্স্ট অফ দিস ইজ আনস্ট্রেসড অ্যান্ড সেকেন্ড ইজ স্ট্রেসড, এই যে বলতেছে হ্যাঁ, প্রথম যে 2টা সিলেবলের উপরে, প্রথম সিলেবলের উপরে, আমি এটা তোমাদেরকে প্রথম দিন মনে হয় দেখিয়েছি একটু। তোমরা যারা নতুন তারা আগের ভিডিওগুলো দেখে আসো, হ্যাঁ গ্রুপেই তোমরা পাবা, ওই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝে ফেলবা। প্রথম থেকে 1 নম্বর 2 নম্বর এই ভিডিওগুলো দেখো। তো এই হচ্ছে সনেট। এবার আসো স্পিকার, এটার স্পিকার হচ্ছে আমাদের এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এক কথায়, এবং এখানে একেবারে ক্লিয়ার নাই, যার জন্য এখানে আই দিয়ে আমাদের এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার নিজেকেই বুঝিয়েছেন। সি ইউজ পার্সোনাল প্রোনাউন্স, তিনি পার্সোনাল প্রোনাউন ইউজ করেছেন। এখানে কি স্পিকার এইভাবেই রাখলাম। সামারি, এটা আমি যেটা পড়লাম সেটাই, তারপরে তোমরা নিজেরা এটা পড়ে নিও। ফিগার অফ স্পিচ দেখো, এখানে মেটাফর রয়েছে। মেটাফর মানে আমরা জানি কি যে ইমপ্লাইড কম্প্যারিজন। যেমন এখানে বলতেছে দেখো যে ফর এক্সাম্পল দ্য পোয়েট কম্পেয়ার্স হার লাভ অ্যান্ড হার সোল টু এ ফিজিক্যাল 3 ডাইমেনশনাল অবজেক্ট। তিনি এখানে তার লাভ এবং তার সোলটাকে 3টা মানে 3 ডাইমেনশনাল অবজেক্ট হিসেবে চিন্তা করতে, মানে 3D অবজেক্ট হিসেবে তিনি চিন্তা করতেছেন। এখানে কি করতেছেন? ডেপথ মানে গভীর, হাইট মানে উচ্চতা, এবং ব্রেড, এই ব্রেড মানে হচ্ছে প্রশস্ততা। মানে আমরা জানি কি একটা ফিজিক্সের ভাষায় কি একটা পদার্থের কি থাকে, দৈর্ঘ্য থাকে, উচ্চতা থাকে, আর একটা কি বলে আয়তন থাকে বা ব্যাস থাকে। তো আমাদের এই ক্ষেত্রেও আমাদের স্পিকার তার ভালোবাসাটাকে এখানে এরকম একটা বস্তুর সাথে যেন তুলনা করতেছেন, যেই ভালোবাসাটার 3টা ডাইমেনশন রয়েছে, অর্থাৎ 3D রয়েছে। এবার আসো ইমেজেরি। ইমেজেরি হচ্ছে দেখো, ইমেজেরি হচ্ছে ছবি। আমরা এই কবিতা পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের অনেকগুলো ছবি মনে চলে আসছে। সেই ছবিটা দেখো এখানে শুরুতে একটা হচ্ছে 3 ডেপথ ব্রেথ এবং হাইট, মানে 3টা যে একটা 3D যে একটা মডেল বা একটা 3D একটা অবজেক্ট যেন আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। এরপরে হচ্ছে মোস্ট কোয়াইট নিড বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, এখানে সান এবং ক্যান্ডেল লাইটের কথা আমাদের চিন্তা মাথায় চলে আসতেছে। তার পুরোনো দিনের দুঃখ কষ্ট, চাইল্ডহুডের বিভিন্ন ঘটনাবলী, এগুলো আমাদের মাথায় চলে আসতেছে। সুতরাং এটা ইমেজারি এগুলো। লাস্ট নাম্বার হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন। আমরা যে বলছিলাম না হাইপারবোলিক এক্সপ্রেশন নিয়ে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ওইখানে যে 10,000 সয় অ্যাট এ গ্ল্যান্স মানে বাড়িয়ে বলা, এখানেও এটাই করতেছে, এক্সাজারেট করতেছে। যেমন বলতেছে যে আমার সোল কি বলে 3 ডাইমেনশনাল লাভের কথা তিনি বলতেছেন, যে তার সোল যত জায়গায় পৌঁছাতে পারে সে হচ্ছে ডেপথ ব্রেথ এবং হাইট, মানে এত ভালোবাসা যে এটা তিনি এক্সাজারেট করতে গিয়ে এরকমটা বলতেছেন। আমরা অনেক সময় বলি না, আমি ইনফ্যাক্ট একটা নাটক দেখেছিলাম, সে নাটকে একটা কমিক ক্যারেক্টার সে বলতেছে যে আমি এত বড় একটা ইলিশ দেখেছি, মানে ইলিশটা এত বড় দেখাচ্ছে যেন বোয়াল মাছের সমান, হাত দিয়ে দেখায় দিচ্ছে। তো পরে আরেকজন জিজ্ঞাসা করতেছে কত বড়, এবার সে দেখলে যে হে বেশি বড় হয়ে গেছে, বা সে কমাতে কমাতে নিয়ে এসে ওই 1 কেজি 2 কেজি সাইজের ইলিশ যেরকমটা হয় তত বড় আর কি সাইজ দেখাচ্ছে। তো ওই যে আমরা বাড়িয়ে বলতেছি, এটাই হচ্ছে এক্সাজারেট। হ্যাঁ, আমরা অনেক সময় অনেকে বলি না, অনেক বাড়িয়ে কথা বলে থাকি, ওইটাকে বলা হয় হাইপারবোলিক এক্সপ্রেশন। হ্যাঁ, বলি যে আরে আমার দাদা তো
হচ্ছে বাঘ মেরেছিল। তো আমার দাদা সুন্দরবনে গিয়ে 5টা বাঘ দেখেছে। তো 5টা বাঘ দেখেছে, কে বললো? তো বললো কেন, দাদাই তো বললো। কয় না, 5টা বাঘ দেখেনি, এত বাঘ দেখলে তো দাদা কিভাবে থাকবে। কয় না, 2টা দেখেছে। কয় না, 2টাও দেখেনি। একটাও দেখেনি। না তাহলে জঙ্গলের মধ্যে খসমস করলো কি? তো এই হচ্ছে বিষয়, যে হাইপারবোলিক এক্সপ্রেশনটা এরকম। আমরা যেমন অনেক সময় মাছ ধরতে গেলে ছোট্ট একটা হয়তো টাকি মাছ ছুটে গেছে, আমরা এসে বলতেছি বিশাল বড় মাছ ছুটে গেল। তো এই যে আমরা বাড়িয়ে বলতেছি, সে বাড়িয়ে বলাটাকে বলা হয় হাইপারবোল। এগুলো মনে রাখার চেষ্টা করবা। এগুলো মনে না রাখলে কবিতা সবসময় যেন কঠিন লাগবে। এই মেটাফোর কি, সিমিলি, কনসিট, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, পান, প্যারাডক্স, এগুলো সব বিভিন্ন সময় আসবে, আমি বিভিন্ন সময় তোমাদেরকে জানাতে থাকবো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, আমি এটা তোমাদেরকে অবশ্যই পিডিএফ দেবো। কারো কিছু বলার থাকলে বলো। এটাতে জয়েন করো, হ্যাঁ। হাউ ডু আই লাভ দি। পিডিএফ তো ডাউনলোড হয় না স্যার, গ্রুপ এ দিয়ে দিয়েন। হ্যাঁ, গ্রুপেও দিব, এই যে এই গ্রুপে। পিডিএফ ডাউনলোড অনেকেই করতে পারে, অনেকেরই সমস্যা হয়। তো এই জন্য এই যে এই গ্রুপটাও আমি মানে তৈরি করেছি, এবং এই গ্রুপ থেকেও তোমরা পেয়ে যাবা। স্যার ওই গ্রুপে তো এখনো অ্যাড হই নাই আমি। হ্যাঁ, এই গ্রুপে অনেকেই অ্যাড নাই। অনেকে অ্যাড নাই, কারণ হচ্ছে যে অনেককে অ্যাড করা যাচ্ছে না, যায় না। কেন যায় না, এটা থার্ড ইয়ারে অনেকটা ডিবেট তৈরি হয়ে গেছে। থার্ড ইয়ারে 150 জন আছে, তো তো ওইখানে অনেকেই অ্যাড হতে পারতেছে না, আমি অনেককে ইনভাইট করতে পারতেছি না। এবং ওইখানে আমি বললাম যে এটা হয়তো বা তোমাদেরই প্রোফাইলে কোনো অপশন ইয়া আছে আর কি, অফ আছে, যার জন্য আমি হচ্ছে এই যে আমি এটা তোমাকে দেখে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে অ্যাড হয়ে নিবা। অ্যাড করে দিতে তো পারবো না, অ্যাড করা যাবে না, তো এটা অ্যাড হতে হবে। আমি যেখানে হাই দিলে তোমাদের সবার পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যদি না পাও তাহলে বুঝতে হবে যে এখানে অ্যাড হতে হবে তোমার। তোমার নাম কণিকা, তাই না? এখানে যদি আমি এখন তোমাকে ইনভাইট করতে চাই, কণিকা, এই যে এদের সবাইকে ইনভাইট করতে পারবো, কিন্তু তোমার নাম, এই যে আমি এদেরকে সবাইকে ইনভাইট করতেছি। স্যার আমারটা করেন দেখি, বাদল। তোমার প্রোফাইল কি নামে আছে? বাদল কুমার শ্রাবণ। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে ইনভাইট করতে চাই, আচ্ছা এখানে মেম্বার কারা, এখানে বাদল, বাদল কুমার শ্রাবণ, কই তোমাকে এখানে দেখতেই পাচ্ছি না। এই যে বাদল কুমার শ্রাবণ, এই যে তোমাকে ইনভাইট করলাম। কণিকা, কণিকা তো দেখতেই পেলাম না কণিকা নামে। তোমার নাম এখানে কি আছে, ফেসবুক নেমটা কি? এটা না জানলে আমি বুঝবো না আর কি। এটা তো তোমার হচ্ছে ইয়ে নাম, কি বলে, জুমের ইয়েতে নাম আছে, বাট এখানে কি নাম আছে? ইশরাত কণিকা। আচ্ছা, ইশরাত কণিকাকে আমি ইয়ে পাঠাইলাম না, ইনভাইট পাঠাইলাম না। এই যে ইনভাইট করার মতো তো আর কেউ নাই। ইশরাত কণিকা, আর তো কেউ নাই। তুমি হয়তো বা আছো আর কি। ইনভাইট করেছি, দেখো।
ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আর এমনি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। প্রত্যেকটা কোশ্চেন একেবারে সলভ করে তারপরে বের হবা, হ্যাঁ? কোশ্চেন বলতে চায় বলবা না, এরকমটা যেন না করে থাকো, হ্যাঁ? এই যে এখানে হাই দিচ্ছি, হাই তো পেয়ে যাওয়ার কথা। এখানে মেম্বার যারা যারা হয়েছে, বাকিগুলো তোমাদের অপশান হয়তো বা কোনো জায়গায় চেঞ্জ আছে। এই যে এগুলো মেম্বার হয়েছে। এখন ওই যে আমি ইনভাইট করেছি অনেকে, ইনভাইটটা অ্যাকসেপ্ট করো, তাহলেই হয়ে যাবে। স্যার হচ্ছে মানে আগামী ক্লাসগুলোর আচ্ছা, হচ্ছে কি ক্লাস হয় না হয় ওইরকম শিডিউল অনুযায়ী করলে ভালো হইতো, আমরা হচ্ছে আগে থেকে একটু করে রাখতাম। না লিটারেচারে এটা তো সম্ভব না যে কি ক্লাস হবে এটা বলা। হ্যাঁ, এই যে যেমন আগামী ক্লাসে যেটা হবে, আজকে কি হলো আমাদের, এইটার ব্রড কোশ্চেন হয়ে গেল, আর এইটার হচ্ছে তোমার কবিতা পড়লাম। সামনের দিন এই নোটটা পড়বো আমরা। এই যে আমাদের এটা সাজেশন, তো cloudschoolpro.com-এ এই সাজেশন পাবা। এই সাজেশন, এই ব্রড প্রশ্ন পড়বে, এবং পরের যে কবিতাটা, এই যে থমাস গ্রের যে কবিতাটা, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, ওইটা থেকে আমরা পড়বো। মানে একটার ব্রড কোশ্চেন পড়তেছি আর একটার কবিতা পড়তেছি। আদারওয়াইজ আমরা ইয়ে করতে পারবো না আর কি। একদিনে দুইটা কবিতা পড়া সম্ভব না, আবার একদিনে দুইটা ব্রড কোশ্চেন পড়াও সম্ভব না। এই যে সামনের দিন এইটার ব্রড হবে, এইটার হচ্ছে তোমার ইয়ে হবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলো তো দিচ্ছি যেগুলো, সেগুলো আছেই। এছাড়াও এই যে যেটা পড়িয়ে দিচ্ছি, যেই কবিতাটা, সেই কবিতার ব্রিফ কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক, ব্রিফ কোশ্চেনগুলো পড়ে ফেলবা। ব্রিফ কোশ্চেনে আলাদা টাইম পাবা না, এজন্য আগে থেকেই পড়ে ফেলবা। আর ব্রিফ কোশ্চেন পড়ার জন্য ওই গাইড থেকে পড়তে যাবে না, গাইডে অনেক থাকে, 400-500 থাকে। তো যেটা করবা হচ্ছে তোমরা সেট সাজেশন কিনবা। সেট সাজেশনে 50-60টা করে থাকে। হ্যাঁ ব্রিফ, স্যার, সেট সাজেশন কিনছি ওটা। হ্যাঁ ওইখান থেকে পড়ে নিবা, ওইখান থেকে কমন আসে। ঠিক আছে। আচ্ছা, কনসিট হচ্ছে, কনসিটের আগেও বলেছি, কনসিট হচ্ছে ওই মেটাফোর যেটা, সেটাই, কিন্তু কনসিটে অনেক দূরবর্তী জিনিসের সাথে তুলনা করা হয়। যেমন ধরো প্রেমিকাকে হয়তো বাইবেলের কোনো একটা ক্যারেক্টারের সাথে তুলনা করলো, হ্যাঁ, বা হচ্ছে আরও দূরের কোনো জিনিসের সাথে। যেমন ধরো ওই যে গুডমোরো কবিতাতে আছে যে প্রেমিক প্রেমিকার ভালোবাসাটাকে বা ইনোসেন্সটাকে তারা ওই বাইবেলের একটা ক্যারেক্টার আছে 7 স্লিপার্স ডেন, তাদের সাথে তুলনা করতেছে। এইটা আর কি। হ্যাঁ, ফাইনাল এক্সামের জন্যই তো তোমাদের, কি আর ফাইনাল এক্সামের, তোমাদের ব্যাচটার নাম কি এক্সাম প্রিপারেশন ব্যাচ না? এখানে তো সময় নাই, অলরেডি তো 6-7 মাস চলে গেছে, তাই না? 1 বছর চলে গেছে বলতে পারো, কারণ এদের নতুন ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছে। তো তোমাদের তো, তোমরা এখন সিনিয়র ফার্স্ট ইয়ার হয়ে যাচ্ছ, ওল্ড ফার্স্ট ইয়ার হয়ে যাচ্ছ। তো তোমাদের সামনে যাকে এখন যা কিছু পড়াচ্ছি সব পরীক্ষাকে কেন্দ্র করে। তো তোমরা ওইভাবেই প্রিপারেশন নাও, ওইভাবেই পড়ো। যে রেখে দিই পড়বো নি, এই পড়বো নি বললে আর সময় পাবা না। আচ্ছা, সো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।